যে মৃতদেহ কথা বলে, মৃতদেহ কথা বলে, মৃতদেহ বলে দেয় যে কতজন অত্যাচারী ছিল, কি কি করা হয়েছে, কিভাবে করা হয়েছে, সব চিহ্ন মৃতদেহে থাকে। এটার জন্যে আগাথা ক্রিস্টি বা আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস পড়ার দরকার নেই। প্রতিদিনকার খবরের কাগজের রিপোর্টগুলো পড়লেই হয়। এই যে মৃতদেহে যে দাগগুলো ছিল, যে সাক্ষ্য প্রমাণগুলো ছিল, তা লুকিয়ে ফেলার জন্যে মুখ্যমন্ত্রী এত সচেষ্ট হয়েছিলেন, না হলে ধরা পড়ে যাবেন যে কতজন মিলে এই ঘটনা ঘটেছিল, কতজন এই ঘটনা ঘটিয়েছিল। যারা সেই মৃতদেহ দেখেছেন বা সেই সম্বন্ধে ফার্স্ট হ্যান্ড অভিযোগ পেয়েছেন, শুনেছেন, বিশেষজ্ঞরা তারা বলেছেন যে 4 বা 5 জনের কম এই ঘটনা ঘটে না। এদিকে মমতা ব্যানার্জির পুলিশ কি করলো? একজন সিভিক পুলিশকে অ্যারেস্ট করলো। কি জানা যাচ্ছে যে সেই সিভিক পুলিশ মদ খেয়ে একতলায় বসেছিল, মদে চুর। তাকে কেউ বলেছিল 4 তলায় যা, 4 তলায় সেমিনার রুমে তোর জন্য কিছু আছে। সেই ছেলেটির নাম তারকাটা, তারকাটা সঞ্জীব। তারকাটা কাকে বলে আপনারা জানেন, যার মাথায় একটু চিট আছে। এই তারকাটা সঞ্জীব দৌড়লো 4 তলায়, তার জন্য কি জিনিস আছে দেখতে। দেখে দেখলো যে একটি মৃতদেহ পড়ে আছে। সঞ্জীবের গলা থেকে একটি হেডফোন খুলে সেই দুর্বৃত্ত মৃতদেহের পাশে ছুঁড়ে ফেলে দিয়ে সঞ্জীবকে তাড়িয়ে দিল, বলল যা, তোর কাজ হয়ে গেছে। এই রকমের একটি ছেলে যে হয়তো খুনে জড়িতই নেই, তাকে পুলিশ ধরে বললেই তো আমরা ক্র্যাক করে ফেলেছি, আমরা রহস্যের সমাধান করে ফেলেছি। কাকে ধরলেন ভাই? কাজ করলো 5 জন, আর আপনি একটা ছেলেকে ধরলেন যার নাম তারকাটা সঞ্জীব। আজ জানা যাচ্ছে এই সঞ্জীব তার আগে 3টে প্রস কোয়ার্টার ঘুরে এসেছিল। 3টে প্রস কোয়ার্টার ঘুরে তার নিজস্ব শারীরিক ক্ষুধা মিটিয়ে যখন সে হসপিটালে চূড়ান্ত মদ্যপ অবস্থায় বসে আছে, তখন তার পক্ষে সম্ভবই নয় কোনো যৌন নিগ্রহ করা। বা সেই তারকাটা সঞ্জীবের চেহারাটি এমন ছিল যে এই মেয়েটি সহজেই তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয়ে যেতে পারত, সম্ভব ছিল। সেই মেয়েটিকে যারা চিনত, তার ক্লাসমেট, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় পরিজন, তারা সবাই বলেছে যে এইটুকু জোর অন্তত সেই মেয়েটির গায়েতে ছিল, এইটুকু বল অন্তত ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছে সার্কামস্টান্সেস থেকে, যাকে আমরা সার্কামস্টান্সিয়াল এভিডেন্স বলে থাকি আইনের ভাষায়, পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, যে এই খুন বা অন্যান্য কাজ সঞ্জীব, ওই তারকাটা সঞ্জীব করেনি। করেছিল তৃণমূলের কাছের কিছু লোক, কিছু নেতার অনুগ্রহ ভাজন, হয়তো তাদের পুত্র, হয়তো তাদের খুব কাছের লোক, এরকম কেউ, যে কারণে তৃণমূলের একজন ডাক্তার, কুখ্যাত ডাক্তার, সারা জীবনে কটা প্রেসক্রিপশন লিখেছেন জানা নেই, কিন্তু একটা কুকুরকে যিনি ডায়ালিসিস করার জন্য পিজি হসপিটালে নিয়ে গিয়েছিলেন, সেই লোকটি সে সারাক্ষণ ওই হসপিটালে হাজির ছিল। আমি আজকে জিজ্ঞেস করব, কি হয়েছিল ভাই? আপনার এত কি প্রয়োজন ছিল যে ওখানে গিয়ে আপনাকে হাজির হতে হয়েছিল? তাহলে কি আপনিও ছিলেন সেই এভিডেন্স লুকিয়ে ফেলাদের দলে? হ্যাঁ, আপনিও ছিলেন। কারণ আপনি বসে বসে মমতা ব্যানার্জির থেকে যে নির্দেশ পাচ্ছিলেন এবং অন্যান্য অফিসিয়ালরা যে নির্দেশ পাচ্ছিলেন যে মেয়েটির বাবা মাকে ওই মৃতদেহটা দেখতে দিও না, আগে মৃতদেহটিকে অন্যরকম একটা চেহারা দাও, তারপর তাকে সরিয়ে নিয়ে যাও, নিয়ে গিয়ে গাড়িতে তুলে দাও, একটা নামকা ওয়াস্তে পোস্টমর্টেম করে দাও, এবং তারপর মৃতদেহটি পুড়িয়ে দাও, যাতে যে মৃতদেহ কথা বলে, অত্যাচারের গল্পটি শুনিয়ে দেয় পুঙ্খানুপুঙ্খভাবে, সেই মৃতদেহটিকে
সরিয়ে দেওয়া দরকার এবং মমতা ব্যানার্জির নির্দেশে এই ঘটনা ঘটানো হয়েছিল। আমি আজকে এই মঞ্চ থেকে অভিযোগ করছি যে অভিযুক্তদের সিবিআই সন্দেহ করছে, যাকে ধরেছে, সে ছাড়াও মমতা ব্যানার্জিকে এবং তার সেই কুকুরের ডায়ালিসিসওয়ালা সেই ডাক্তারটিকে এখনই জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মমতা ব্যানার্জিকে আজ আমি এই মঞ্চ থেকে একজন অভিযুক্ত হিসেবে ঘোষণা করছি। আমি একজন প্রাক্তন বিচারপতি, আমি 24 বছর প্র্যাকটিস করেছি হাইকোর্টে, এরকম অনেক ঘটনা দেখেছি। আপনারা হয়তো জানেন কিছু গ্রামের দিকে কিছু প্রাইভেট শ্মশান আছে, সেই প্রাইভেট শ্মশানে কোনো মৃতদেহ দাহ করে ফেলা হয়, কেউ কিছু জানতে পারে না। এই ঘটনাটা শুরু করেছিলেন আমাদের এখানের মার্ক্সবাদী বিপ্লবী নেতারা, তৃণমূল সেটা চালিয়ে গেছে এবং যায়। একথা আপনারা যারা শহুরে মানুষ আমার মতো, তাদের কাছে হয়তো অবিশ্বাস্য ঠেকবে, কিন্তু ঘটনাটা সত্যি। তো এইরকম ভাবে যে তথ্য প্রমাণ লোপাট করা হয়, তা মমতা ব্যানার্জি, যিনি অন্তত গত 30-40 বছর ধরে রাজনীতি করছেন, তিনি খুব ভালো করে জানেন। আর এটাও জানেন এবং তাকে জানানো হয়েছিল যে মৃতদেহটি যদি লোপাট করে দেওয়া যায়, মৃতদেহটি যদি পুড়িয়ে ফেলা যায়, তাহলে মৃতদেহের থেকে আর সেই গল্প শোনা যাবে না, অর্ধেক তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাবে এবং সিবিআই অন্ধকারে হাতড়াতেই থাকবে। এদিকে তার আমচা এবং চামচাড়া আওয়াজ তুলবেন যে সিবিআই তুমি 4 দিনের মধ্যে রিপোর্ট দাও, যেন তিনি সিবিআই এর কোনো কর্তা। আরে নিজেকে ভেবেছেন কি? আপনি তো একটা অভিযুক্ত, আপনি একটা আসামি। আজকে আমি আবার ঘোষণা করছি যে এই মমতা বন্দ্যোপাধ্যায় একটি আসামি এই খুনের আসামিটিকে সিবিআই এর উচিত এখনই জিজ্ঞাসাবাদ করা এবং রাষ্ট্রপতির উচিত এখানে 356 জারি করে, 356 ধারা সংবিধানে জারি করে এই সরকারকে ফেলে দেওয়া। তা না হলে শুধু এই খুনের নয়, আরো যত কেলেঙ্কারি আছে এক এক করে যদি পিছিয়ে যাই, দেখা যাবে সন্দেশখালী কেলেঙ্কারি, দেখা যাবে শিক্ষা জগতের শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি, দেখা যাবে খাদ্য কেলেঙ্কারি। কোন কেলেঙ্কারির উন্মোচন এই সরকার করতে দেবে না, কারণ তারা সব সময় তথ্য প্রমাণ নষ্ট করে ফেলবে। এই মমতা ব্যানার্জিকে আমি একজন প্রাক্তন বিচারপতি হিসেবে অভিযুক্ত হিসেবে ঘোষণা করলাম এই খুনে। দ্বিতীয়ত, সিবিআই এর কাছে আমার দাবি অনুরোধ নয় যে আপনারা মমতা ব্যানার্জিকে নিয়ে গিয়ে আপনাদের দপ্তরে জিজ্ঞাসাবাদ চালু করুন, সঙ্গে সেই কুকুরের যে ডায়ালিসিস করানো ডাক্তার, কি মাঝি না মাল্লা কি একটা নাম, তাকে নিয়ে যান। আর তৃতীয়ত, আমি যাকে অনুরোধ করা যায় সেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তার কাছে বার্তা পাঠালাম। এখানে মিডিয়ার অনেক মানুষ আছে, তারা নিশ্চয়ই পৌঁছে দেবেন। আমি তো ব্যক্তিগতভাবে পৌঁছে দেবই যে আজকে আমি একজন ভারতের নাগরিক হিসেবে, পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে বলতে চেয়েছি যে এই সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে। এই মমতা ব্যানার্জি যে অপরাধ করেছেন, বিভিন্ন সময় নির্দেশ দিয়ে তার পুলিশকে যে মৃতদেহ থেকে টেনে হিঁচড়ে পোস্টমর্টম করিয়ে দাও, পেস্টমেন্ট করে পুড়িয়ে দাও, বাবা মাকে কারোর সঙ্গে যোগাযোগ করতে দিও না। দ্বিতীয় পোস্টমর্টম হওয়া দরকার ছিল। কে সে প্রশ্ন তুলবে? যে পিতামাতার সন্তান হারিয়েছে সেই দিন সকালে, তারা প্রশ্ন তুলবে না? মৃতদেহটাকে রেখে দেওয়া উচিত ছিল। ম্যাজিস্ট্রেটকে ডেকে আপনি কেন 4টের পরে পোস্টমর্টম করতে গেলেন? কেন করলেন? এর উত্তর দিন। আমরা উত্তর চাই। আমরা সাধারণ মানুষ, আমরা আইনের কথা কিছু কিছু জানি। আপনি 4টের পর পোস্টমর্টম হতে দিয়েছেন কেন? উপযুক্ত ম্যাজিস্ট্রেটকে ডেকে আনার কি দরকার ছিল? যদি একদিন পরে মৃতদেহটাকে দাহ করা হতো। মমতা ব্যানার্জি ভয়তে থরথর করে কেঁপেছেন
যে সব ধরা পড়ে যাবে।